সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানকে ঘিরে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার ইতিহাসে এক অত্যন্ত স্পর্শকাতর ও জটিল অধ্যায়ে প্রবেশ করেছে। ইরান যুদ্ধের জন্য যেমন প্রস্তুত, তেমনি কূটনীতির জন্য প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক বাক্য নয়, বরং এটি তেহরানের সামগ্রিক কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত, অভ্যন্তরীণ অস্থিরতা, আঞ্চলিক মিত্রদের অবস্থান এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার ভেতর দিয়ে ইরান এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে যুদ্ধ ও কূটনীতি একে অপরের বিপরীত নয়, বরং একই কৌশলের দুই দিক। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান পরিচালিত হয়, সেটিকে অনেক বিশ্লেষক একটি সীমিত কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ যুদ্ধ হিসেবে দেখছেন। এই যুদ্ধের লক্ষ্য ছিল যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিওএ কাঠামোকে স্থায়ীভাবে ধ্বংস করা এবং ইরানকে এমন চাপের মুখে ফেলা যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রতিরোধ জোটগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়। কিন্তু বাস্তবতা হলো, এই অভিযানে 1000-এর বেশি ইরানি নাগরিক নিহত হলেও, কিছু নির্দিষ্ট পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও তেহরানের মূল পারমাণবিক সক্ষমতা ভেঙে দেয়া সম্ভব হয়নি। বরং ইরান পাল্টা আঘাত এনে প্রমাণ করেছে যে তারা কেবল প্রতিরোধ করতে সক্ষম নয়, বরং কৌশলগতভাবে হিসেব করা প্রতিশোধ নিতেও প্রস্তুত। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এর স্থায়িত্ব ও পরিণতি। মাত্র 12 দিনের কম সময়ে সংঘাত থেমে যায়, কারণ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বুঝতে পারে যে পরিস্থিতি দ্রুতই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দখলকৃত ভূখণ্ড ও পশ্চিম এশিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এতে একটি বার্তা স্পষ্ট হয়ে যায়, ইরান শুধু প্রতীকী প্রতিশোধ নয়, বরং নির্ভুল ও কৌশলগত আঘাত হানতে সক্ষম। এই অভিজ্ঞতা ওয়াশিংটনের জন্য একটি বড় ধাক্কা, কারণ সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে ইরানকে নতি স্বীকার করানোর যে ধারণা ছিল তা বাস্তবে কার্যকর হয়নি। এই প্রেক্ষাপটেই তুরস্কের রাজধানী আঙ্কারায় আব্বাস আরাকচির কূটনৈতিক তৎপরতা বিশেষ গুরুত্ব বহন করে। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও প্রকাশ্যভাবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিরোধিতা করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট ভাষায় বলেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একটি ধ্বংসাত্মক যুদ্ধে টেনে নিতে চাইছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ভয়াবহ হবে। আঙ্কারা ও তেহরানের এই অভিন্ন অবস্থান প্রমাণ করে যে আঞ্চলিক শক্তিগুলো এখন বহিরাগত সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হচ্ছে। আরাকচির বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি উঠে এসেছে তা হলো কূটনীতির শর্ত। ইরান বারবার বলছে যে তারা আলোচনার বিরোধী নয়, কিন্তু সেই আলোচনা হতে হবে সমতা, সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। হুমকির ছায়ায় কোনো সংলাপ গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে ভাষায় কথা বলে আসছে, হুমকি, নিষেধাজ্ঞা ও সামরিক চাপ, তাকে তেহরান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। আরাকচির ভাষায়, আমরা কোনো চাপিয়ে দেওয়া শর্ত বা নির্দেশ মেনে নেব না। এটি মূলত ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নীতির প্রশ্ন। তিনি স্পষ্ট করে বলেন যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার বিষয় নয়। 2018 সাল থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার এই ইস্যুগুলো আলোচনায় আনতে চেয়েছে, কিন্তু তেহরান এটিকে তাদের অস্তিত্বগত নিরাপত্তার সঙ্গে যুক্ত বলে মনে করে। ইরানের যুক্তি হলো, একটি অস্থিতিশীল অঞ্চলে যেখানে পারমাণবিক অস্ত্রধারী ইসরায়েল ও বিশাল মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, সেখানে নিজেদের প্রতিরক্ষা দুর্বল করা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হল ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞার প্রভাবে যে বিক্ষোভ শুরু হয়, তাকে ওয়াশিংটন ও তেল আবিব একটি সম্ভাব্য সুযোগ হিসেবে দেখেছিল। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এই বিক্ষোভকে সিআইএ ও মোসাদের সহায়তায় সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করা হয়। বিদেশি উস্কানিদাতারা শান্তিপূর্ণ আন্দোলনে অস্ত্রধারী উপাদান ঢুকিয়ে দেয়, যার ফলে কয়েকটি শহরে সহিংসতা ও রক্তপাত ঘটে।
ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত এই পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয় এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের তথাকথিত অভ্যন্তরীণ অস্থিতিশীলতার উপর ভর করে আগ্রাসন পরিকল্পনা ভেস্তে যায়। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সহায়তা আসছে বলে যে মন্তব্য করেছিলেন তা ইরানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেক বিশ্লেষক মনে করেন এই মন্তব্যই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা সফল না হওয়ায় এখন ওয়াশিংটন আবার সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটছে। পারস্য উপসাগরে নৌবহর জড়ো করছে এবং আরও ভয়াবহ হামলার হুমকি দিচ্ছে। তবে এই সামরিক হুমকি বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামনে বড় বাধা তৈরি হয়েছে আঞ্চলিক দেশগুলোর অবস্থানের কারণে। সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় অনেক দেশ প্রকাশ্যে জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং রিয়াদ যে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন, হুমকি বা উত্তেজনা উস্কে দেওয়ার কাজ সহ্য করবে না। এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত, কারণ অতীতে সৌদি আরব ও ইরানের সম্পর্ক ছিল গভীরভাবে বৈরী। এই আঞ্চলিক ঐক্যমতের কথা আরাকচিও উল্লেখ করেছেন। তার মতে পুরো অঞ্চলই বুঝতে পারছে যে নতুন কোনো সামরিক সংঘাত হলে তা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করে তুলবে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সম্ভাবনা, মার্কিন ঘাঁটিতে হামলা এবং লেবানন, ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সক্রিয় অংশগ্রহণ সব মিলিয়ে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আরাকচি যখন আগে অনাবিষ্কৃত বিকল্প এর কথা বলেন, তখন বিশ্লেষকরা এটিকেই ইঙ্গিত হিসেবে দেখছেন। তুরস্কের ভূমিকা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। হাকান ফিদান শুধু সামরিক আগ্রাসনের বিরোধিতা করেননি, বরং যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন ইরানের সঙ্গে সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করতে। তার মতে সব ইস্যু একসঙ্গে প্যাকেজ করে চাপিয়ে দিলে তা ইরানের পক্ষে গ্রহণ করা অসম্ভব হবে। প্রথমে পারমাণবিক ইস্যুতে সমাধান, তারপর ধীরে ধীরে অন্যান্য বিষয়। এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এই পুরো প্রেক্ষাপটে ইরানের অবস্থানকে একমাত্রিকভাবে যুদ্ধংদেহী বা কূটনৈতিক বলে চিহ্নিত করা কঠিন, বরং তেহরান একটি দ্বৈত কৌশল অনুসরণ করছে। একদিকে সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করা, অন্যদিকে সম্মানজনক ও ন্যায্য আলোচনার দরজা খুলে রাখা। এই কৌশল ইরানের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে শক্তি প্রদর্শনকে দুর্বলতার বিপরীত হিসেবে দেখা হয় না, বরং কূটনীতি সহায়ক হিসেবে বিবেচনা করা হয়। ডোনাল্ড ট্রাম্পের ভাষা ও আচরণ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে তিনি ডিল করার কথা বলছেন, অন্যদিকে প্রকাশ্যে ভয়াবহ হামলার হুমকি দিচ্ছেন। এই দ্বৈততা ইরানের কাছে বিশ্বাসযোগ্য নয়। আরাকচির বক্তব্যে বারবার উঠে এসেছে যে হুমকি ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। যদি যুক্তরাষ্ট্র সত্যি আলোচনায় আগ্রহী হয়, তবে তাকে প্রথমে এই হুমকির ভাষা পরিত্যাগ করতে হবে এবং ইরানের বৈধ অধিকারকে স্বীকার করতে হবে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। একদিকে যুদ্ধের শঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অন্যদিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাস্তবতা যুক্তরাষ্ট্রকে সংযত হতে বাধ্য করছে। ইরান এই সুযোগটি কাজে লাগিয়ে তার আঞ্চলিক জোটগুলোকে শক্তিশালী করছে এবং কূটনৈতিকভাবে নিজেকে এমন অবস্থানে রাখছে যেখানে সে যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও শান্তির পথকে অগ্রাধিকার দিতে পারে। এই বাস্তবতায় ইরান যুদ্ধের জন্য যেমন প্রস্তুত, তেমনি কূটনীতির জন্য প্রস্তুত। এই বাক্যটি কেবল একটি স্লোগান নয়, বরং একটি ঘোষিত কৌশল। এটি ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট বার্তা। সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনা করলে তেহরান প্রস্তুত, কিন্তু চাপ ও হুমকির পথ বেছে নিলে তার পরিণতি হবে অনেক বেশি ব্যয়বহুল ও অনিশ্চিত। ইরানের আশা যুক্তিবোধ জয়ী হবে এবং যারা অঞ্চলটিকে সর্বাত্মক যুদ্ধে ঠেলে দিতে চায় তারা ব্যর্থ হবে। কিন্তু সেই আশা বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ভর করছে আগামী দিনে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কোন পথ বেছে নেয় তার উপর।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।